আসসালামু আলাইকুম। তো যারা যারা জয়েন হয়েছেন দ্রুত শেয়ার করে দিবেন। আর আজকে কিন্তু আপনার পার্সেন্টেজের লাস্ট ক্লাস। এই ক্লাস থেকেও প্রাইমারিতে হয়তো 1 মার্ক কমন পাবেন আজকের যে ক্লাসটা। সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। এরপর আমরা লাভ ক্ষতি করব, লাভ ক্ষতির পরে ঐকিক নিয়ম, এগুলো করলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। এরপরে আমরা শর্ট সাজেশন দেখব। তো আর ভয়েস ক্লিয়ার কিনা এটাও জানাবেন, একটু ভয়েসটা ক্লিয়ার কিনা টোটালি একটু দেখবো আর কি। কে কে শেয়ার করছেন এটাও একটু জানাবেন। দ্রুত একটু শেয়ার করে দিন, যারা আছেন দ্রুত শেয়ার করেন। প্রাইমারিতে কিন্তু এগুলোর বাইরে কিচ্ছু আসবে না, আবারও বলতেছি যে এখান থেকে যা পড়বেন মোটামুটি এগুলোই আসবে। হ্যাঁ, আনিসুর রহমান উকিল শেয়ার করছেন, বলতেছেন ক্লিয়ার, ওকে ভয়েস ক্লিয়ার, ধন্যবাদ। সবাই একটু দ্রুত শেয়ার করেন। আজকে কিন্তু পার্সেন্টেজের শেষ ক্লাস। এরপর হবে লাভ ক্ষতি, লাভ ক্ষতির পরে করাবো ঐকিক নিয়ম, মোটামুটি শেষ হয়ে যাবে। দ্রুত শেয়ার করেন, 1000 প্লাস হলে শুরু করে দেবো। আফসানা ফারিয়া বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। সুপ্ত কিছু স্বপ্ন বলছেন যে শেয়ার করেছেন, ধন্যবাদ। আর যারা শর্ট সাজেশন কালেক্ট করেছেন তারা একটু জানাবেন যে শর্ট সাজেশন বইটা হাতে পাওয়ার পর আপনাদের কেমন লাগছে, বইটা কি আশানুরূপ হয়েছে কিনা। আপনারা যেমনটা আশা করছেন যে লার্নিং স্কুলের বইগুলো যেরকম হয় ঠিক ওই রকম হয়েছে কিনা। সুখ পাখি মিতা শেয়ার করছেন, ধন্যবাদ। সজল সরকার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, শর্ট সাজেশন যারা নিয়েছেন কেমন হয়েছে, বইটা কেমন লাগছে পড়ার পর বা হাতে পাওয়ার পর? মনে কি হয়েছে যে না টাকাগুলো লস হয়নি, যে ঠিক আছে যে বইটা নিলাম, যে টাকাগুলা মোটামুটি যে না, যে বইটা পড়ে উপকৃত হবেন এরকম মনে হয়েছে, নাকি মনে হয়েছে যে টোটালি মানে টাকাটা ওয়াস্ট? সবাই একটু জানাবেন। ক্লাসটা প্রায় প্রতিদিনই হয়, 2-1 দিন বাদে শুক্রবারে দেখা যায় বিজি থাকার কারণে অনেক সময় নেওয়া হয় না, বাট তাছাড়া প্রায় প্রতিদিনই ক্লাস হয়। সাদ্দাম খান বলছেন শেয়ার করছেন, ধন্যবাদ। আর এখন যারা সবচেয়ে বেশি শেয়ার করবেন, সামনে আমাদের 18তম নিবন্ধন শর্ট সাজেশন আসতেছে, ওইটা কিন্তু তারা ফ্রি পাবেন। আবারও বলতেছি যে শেয়ারের লিস্টে যেমন এবার কিন্তু মোটামুটি 50 জনকে বইটা ফ্রিতে দেওয়া হয়েছে। জান্নাত তারা জিতু বলছেন আলহামদুলিল্লাহ স্যার, শর্ট সাজেশন খুবই ভালো হয়েছে, আমার একটা মডেল টেস্ট শেষ। এই যে মডেল টেস্টগুলো দিবেন, টোটাল 12টা মডেল টেস্ট আমরা নিয়েছি, হাজার হাজার মডেল টেস্ট দেওয়া হয়নি। কামাল উদ্দিন বলছেন স্যার আমি অসুস্থ, দোয়া করবেন সকলের কাছে। হ্যাঁ, সবাই কামাল উদ্দিনের জন্য দোয়া করবেন, উনি সকলের কাছে দোয়া চেয়েছেন, উনি অসুস্থ, সবাই তার জন্য দোয়া করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, নুসাইবা রুমি বলছেন শর্ট সাজেশন বইটি খুবই গুছানো। হ্যাঁ, শর্ট সাজেশন সম্পর্কে একটু জানান যে কেমন হয়েছে, বলেন সবাই, যারা যারা হাতে পেয়েছেন শুধু তারাই বলবেন। আশিক বলছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। নয়নমণি বলছেন স্যার প্রতিদিন আসার সাথে সাথে শেয়ার করি, আলহামদুলিল্লাহ। মেহেদি হাসান বলছেন স্যার শেয়ার করেছি বরগুনা থেকে। আমাকে একটি বই দেওয়ার কথা ছিল, বই দেওয়ার কথা থাকলে তো বই পাঠিয়ে দেওয়ার কথা এখন। বরগুনা সদর লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন। হ্যাঁ, আমরা শুরু করে দেব। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ লাস্ট ক্লাস। আপনারা জানেন যে লাস্ট ক্লাসে কিছু মানে সহজ বা কঠিন যে ম্যাথে থাকুক ওইগুলো আমরা সমাধান করি। আজকে কিন্তু কিসের এই আপনার পার্সেন্টেন্সের লাস্ট ক্লাস। এরপরে আমরা শুরু করব লাভ ক্ষতি। মিরপুর 10 পাবেন আপনি গীতাঞ্জলি লাইব্রেরিতে। রাবেয়া সুলতানা বলছেন যে মিরপুর 10 কোথায় পাবো? পিরোজপুরে অবশ্যই, যে জেলা শহরের যে কোনো লাইব্রেরিতে আমাদের বইগুলো পাওয়া যাচ্ছে, আপনি চাইলে খোঁজ নিলেই পাবেন। জি, শর্ট সাজেশন নিজে কিনবেন প্লাস বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। অনেকে আছে কি করেন
যে কি নিজে কিনছি নিজে পড়তেছি ভালো লাগতেছে আর কাউকে শেয়ার করা যাবে না, তাহলে জবটা তার হয়ে যাবে। ব্যাপারটা ওইরকম না, আপনার রিজিক যেখানে আছে আপনার সেখানে জব হবে। পিরোজপুর লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন। ফরিদপুরে পাবেন নিউ বইগড়ে। আর যারা প্রথম ধাপে পরীক্ষা দিবেন তারা কিন্তু মোটামুটি দেখেন এখনো 40 দিনের মতো সময় পাচ্ছেন। 40 দিন কিন্তু হিউজ পরিমাণ টাইম। আর দ্বিতীয় তৃতীয় ধাপের পরীক্ষা এবারকার বছর হওয়ার সম্ভাবনা নেই। তার মানে 40 দিন টাইম পাচ্ছেন। প্রথম ধাপের পরীক্ষা যদি হয়, অনাকাঙ্ক্ষিত কোনো ঝামেলা না হলে পরীক্ষা হয়ে যাবে 24শে নভেম্বর। হ্যাঁ, তো মোটামুটি 40 দিন টাইম পাচ্ছেন। আর 40 দিন কিন্তু হিউজ পরিমাণ টাইম। কেউ যদি 40 দিনও ঠিক মতো পড়ে, ইনশাল্লাহ সেও কিন্তু ভালো করতে পারবে। এই জন্য বলবো যে আপনি টেকনিক্যালি প্রিপারেশন নিতে হবে। আমরা যে ক্লাসগুলো করাচ্ছি ক্লাসগুলো করেন, সাথে জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট করেন, আর শর্ট সাজেশনটা শেষের দিকে গিয়ে শেষ করেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। ওকে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, যারা যারা আসবে পরে দেখে নিবে, তাদের জন্য ওয়েট করার দরকার নাই। এখানে আছে আমরা টাইপ 9 থেকে শুরু করব। 9-এ যে ম্যাথগুলো প্রাইমারিতে আসতে পারে সেখান থেকে নেওয়া হয়েছে। কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে, 25% গণিতে এবং 15% ওই বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী ওই বিষয়ে পাস করেছে একটা জিনিস খেয়াল করবেন। এখানে কি কি বলছে? 40% কি করতেছে ইংরেজিতে, 25% গণিতে এবং 15% ওই বিষয়ে ফেল করছে। উপরে কিন্তু সবগুলাই ফেল। কতজন পরীক্ষার্থী ওই বিষয়ে পাস করেছে এইটা বের করার একটা টেকনিক আমরা শিখাইছিলাম, যে 100 মাইনাস m প্লাস n মাইনাস বি। তো এখন বলতে পারেন যে এগুলাতে কি বোঝাচ্ছেন, m প্লাস n মাইনাস বি। এই টেকনিক যেখানে তিনোটাই কিন্তু কি 40% ইংরেজিতে, 25% গণিতে, 15% উভয় বিষয়ে ফেল করেছে। কতজন উভয় বিষয়ে পাস করছে, মানে সবগুলা ফেলে দেওয়া আছে। তো 100 দেখেন মাইনাস এই যে প্রথম দুইটার যোগফল, m হইতেছে প্রথমটার মান, n হইতেছে এইটা। m এর মান 40, মানে প্রথমটার m এর মান হচ্ছে প্রথমটা, n এর মান দ্বিতীয়টা। আর উভয় বিষয়ে দেখেন 15%, এটা বদ দিয়ে বুঝাইছি। তো উভয় বিষয়ে মানে বদ মানে উভয় বিষয়ে কতজন ফেল করছে, তাহলে m এর মান কত 40, এই যে 40 প্লাস n এর মান কত 25, মানে প্রথম দুইটার যোগফল মাইনাস উভয় বিষয়ে একটা বাদ। উভয় বিষয়ে কতজন ফেল করেছে দেখেন 15%, এইটা বাদ। এখন এটা ক্যালকুলেশন কিন্তু আমরা সহজে করতে পারি, এতগুলো ক্যালকুলেশন এত চিন্তা ভাবনা না করে। এই দেখেন 25 থেকে 15 বাদ দেন, তাহলে কত থাকে? 25 থেকে 15 বাদ দিলে আমরা তো সবাই পারি, 25 থেকে 15 বাদ দিলে থাকবে 10। 10 আর 40 কত 50। অ্যান্সার কিন্তু এই যে 50। দেখেন এখানে অ্যান্সার কোনটা হবে, যে 50%। এখন দেখেন যে এইটা কেউ বোঝেন নাই এমন কেউ আছেন কিনা। আমরা এই ধরনের অঙ্কগুলা খুব সহজভাবে আমরা আর অঙ্ক করব, কিন্তু এইটা দেখেন বুঝছেন কিনা, যে এই ধরনের অঙ্ক যদি আসে যে কোনো পরীক্ষায় এত পার্সেন্ট ইংরেজিতে, 40% এত, মানে 3টা পার্সেন্টেজ দেওয়া থাকবে, বলবো যে কতজন পরীক্ষার্থী ওই বিষয়ে পাস করেছে। বা সবগুলো যদি ফেল দেওয়া থাকে, সবগুলো যদি পাশেরটা দেওয়া থাকে উপরে, তাহলে বলবো কতজন শিক্ষার্থী ওই বিষয়ে ফেল করেছে। হ্যাঁ, বীজগণিত করাবো, অবশ্যই করাবো। তো বলেন যে এটা মানে এই বিষয়টা ক্লিয়ার কিনা সবার? হ্যাঁ ক্লিয়ার, মোটামুটি সবাই কিন্তু বলতেছেন ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে কোনো সমস্যা নেই, আমরা পরেরটায় চলে যাব। হ্যাঁ, পরেরটা দেখেন এই যে এটা 24তম বিসিএস আসছে। এমন না যে খুব সহজ ম্যাথ এগুলা, হ্যাঁ, যে পরীক্ষা আসবে না। কোনো পরীক্ষায় 200 জনের মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% ওই বিষয়ে পাস করেছে। এই যে দেখেন উপরে সব পাস দেওয়া আছে, নিচে বলছে ফেল করেছে কতজন। তাহলে সূত্র কিন্তু একটাই, পাস ফেল যাই দেওয়া থাকুক 100 মাইনাস m প্লাস n মাইনাস বি। এই যে এখানে ব্রেকেট দিতে হবে 100 মাইনাস m প্লাস n মাইনাস বি। তাহলে দেখেন 100 মাইনাস, এখানে m এর মান কোনটা, এই যে প্রথমটা 70% প্লাস n এর মান কোনটা, এই যে এরপরেটা 60 মাইনাস বি মানে কি উভয় বিষয় কত, বি মানে বত মানে উভয়, ওইটাতে আমরা বুঝেছি তো 40। এখন দেখেন এটা ক্যালকুলেশন কিভাবে করবেন। 100 মাইনাস এখানে কত হইতেছে দেখেন, আগে এটা বিয়োগটা করে নেবেন। এই 60 থেকে 40 বাদ দিলে 20, 20-এর সাথে যদি কত যোগ করেন 70 যোগ করেন তাহলে 90, সরাসরি 90 আমরা বসিয়ে দিতে পারি। তার মানে এখানে দেখেন 10 জন। এখন উত্তর কি 10 জন হবে? উত্তর কি 10 জন হবে? হবে না, কারণ এখানে বলছে 200 জনের মধ্যে। আমরা কিন্তু বের করছি দেখেন 100 জনের মধ্যে বের করছি 10 জন।
এটা যদি বুঝতে হবে। এইটা যেটা বের করেছে শতকরা যদি বলে এটা সরাসরি যে 100 জনের মধ্যে কয়জন ফেল করছে, 10 জন। দেখেন 100 জনের মধ্যে ফেল করতেছে কয়জন, 10 জন। তাহলে আমার টোটাল পরীক্ষার্থী কতজন, 200 জনের মধ্যে কতজন ফেল করবে? তাহলে 100 জনের মধ্যে 10 জন হলে 200 জনের মধ্যে 20 জন হয়ে যাবে, কারণ এখানে দ্বিগুণ হয়ে গেছে, এখানেও দ্বিগুণ হয়ে যাবে। এইটা দেখেন, এটা কিন্তু অনেকেই ভুল করেন পরীক্ষার হলে। অঙ্কটা এই জন্য দেওয়া হয় যে শেষে গিয়ে এই যে 10 অ্যান্সার, যেটা দেখে অ্যান্সার দিয়ে ফেলেন, আরে ভাইয়া তো শিখাইছিল, কিন্তু এখানে তো খেয়াল করেন না। এখানে যদি বলতো কোনো সংখ্যা যদি না দেওয়া থাকতো, শতকরা যদি বলতো যে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে, তখন কিন্তু 10 হতো। কিন্তু এখানে কিন্তু বলছে 200 জনের মধ্যে। আমরা যেটা বের করতেছি এটা হচ্ছে 100 জনের মধ্যে। তার মানে 100 জনের মধ্যে ফেল করে 10 জন, তাহলে 200 জনের মধ্যে কয়জন করবে, 20 জন। এটা স্বাভাবিক। এই যে অ্যান্সার কিন্তু অনেকেই 10 বলে ফেলছেন। হ্যাঁ, অ্যান্সার কিন্তু অনেকেই 10 বলে ফেলছেন। আমরা উপরেরটা যদি একটু দেখাই, আর একটু উপরেরটায় আসেন। এইখানে দেখেন কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করছে, এখানে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নাই। 100 জন 200 জন দেওয়া নাই মানে কি, দেওয়া নাই মানে 100 জনের মধ্যে, দেওয়া নাই মানে আপনার চিন্তা করতে হবে যেহেতু পার্সেন্টেজ সংখ্যা 100 জনের মধ্যে, আর যখন আপনার সংখ্যা উল্লেখ করা আছে ওই সংখ্যা নিয়ে কাজ করতে হবে। এখানে বলতে 200 জনের মধ্যে, প্রথমে আমরা 100 জনেরটা বের করে নিলাম যে 100 জনের মধ্যে 10 জন ফেল, তাহলে 200 জনের মধ্যে কতজন, তাহলে 200 জনের মধ্যে 20 জন হয়ে যাবে। নূর মোহাম্মদ সোহাগ বলছেন স্যার আমার কমেন্ট পড়েন না। এটা দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ 20 জন হবে। রুহুল আমিন বলছেন যে 20 হবে। হ্যাঁ বইয়ের মধ্যে এভাবে সমাধান করা আছে, বইয়ের মধ্যে এভাবেই সমাধান করা আছে, আপনি যেভাবে দেখতেছেন এখানে। এখন আসেন আপনারা করবেন একই অঙ্ক, এটা 13তম বিসিএস আসছে। দেখি কে কে পারেন। কয় নম্বর? প্র্যাকটিসের 1 নম্বর। প্র্যাকটিসের 1 নম্বরটা দেখি অ্যান্সার, দেখি কে বলতে পারেন। প্র্যাকটিসের 1 নম্বরটা অ্যান্সারটা আপনারা করবেন। বইয়ের মধ্যে এইভাবেই করা আছে, ঠিক যেভাবে আপনি দেখতেছেন। অনেকে জানতে চাচ্ছেন যে বইয়ের মধ্যে এইভাবে করা আছে কিনা। হ্যাঁ, বই যারা নিচ্ছেন তারা দেখতে পারবেন যে এইভাবেই করা আছে, এভাবেও করা আছে, নর্মাল নিয়মও করা আছে, দুইটাই করা আছে। আপনার কাছে যে নিয়মটা ভালো লাগে ওই নিয়মটাই করবেন। দেখি এটা কে কে পারেন। ঠিক আছে, 90% ইস 20%, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে প্রায় সবাই পার্সেন্ট। এটা কি একই অঙ্ক না? দেখেন আগের অঙ্ক আমরা যেভাবে করলাম যে কোনো পরীক্ষায় 20% পরীক্ষার্থী গণিত, 30% ইংরেজিতে ফেল করলো, ওই বিষয়ে 13% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কত হয়, যে শতকরা বলছে কতজন পরীক্ষার্থী পাস করলো, তাহলে সবগুলাই ফেলের দেওয়া আছে। তার মানে আমাদের 100 মাইনাস কি করছিলাম, প্রথম দুইটার যোগফল, এই যে এই দুইটা দেখেন 20 যোগ 30, এবং উভয় বিষয়ে যেটা এটা মাইনাস হয়ে গেল। আর এখন অঙ্ক করার সময় আমরা কিভাবে করব, 100 মাইনাস, দেখেন এই 30 থেকে 13 বাদ দেন, তাহলে থাকে 30 থেকে 13 বাদ দিলে কত থাকে বলেন, 17। 17 আর 20 কত, 17 আর 20 37। 37 এখান থেকে কত থাকে 3, 63 অ্যান্সার। দেখেন চলে এসছে অ্যান্সার। সহজ লাগে কিনা একটু জানাবেন সবাই। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, দেখেন এগুলো বিসিএস এর গুলো সমাধান করতেছি। পরে সেম ভাবে আরেকটা অঙ্ক আছে, এটা প্রাইমারিতে আসছে 2012-তে। প্রাইমারিতে এর শতকরা কতজন পরীক্ষার্থী ওই বিষয়ে পাস করছে, দেখি এটা করেন কে কে পারেন, আমি কমেন্টে জানাবো। এমনি শাকিল বলছেন স্যার আমার কমেন্ট একটু প্লিজ, পড়ে ফেলেছি। শাকিল অনেকবার কমেন্ট করছেন উনি।
আরিয়ান মুন্ডা বলছেন আপনার বইটা কিনে এখন গণিত আনসার গুলো অনেক কি অন্য সাবজেক্টের মতো প্রশ্ন দেখে দ্রুত অ্যান্সার বলতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা এই জন্য বলতেছি যে জব ম্যাথ বইটা রাখবেন, আর সাথে শর্ট সাজেশন তো অবশ্যই অবশ্যই নেবেন। ছোট্ট একটা বই, মাত্র 220 টাকা দাম, কিন্তু আপনি মানে এতটুকুই উপকৃত হবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না যে বইটা কত সুন্দরভাবে সাজানো, ইভেন কি পরিমাণ প্রশ্ন আছে ছোট একটা বইয়ের মধ্যে, হাতে নিলে বুঝতে পারবেন। সবাই পারছেন? আলহামদুলিল্লাহ। নুসরা তারা বলছেন ভাইয়া কমেন্ট কি যায় না? হ্যাঁ আসে। কাব্যমালা বলছেন 79, মোনা তাবাচ্ছম বলছেন 79, তার আগে তো অনেকেই বলছেন। সহজ সহজ বলতেছেন সবাই। সহজ লাগলে তো হবে না, পরীক্ষার হলে মিলিয়ে আসতে হবে। এটা কি, এটা আমি করবো না করবো না, না করার দরকার নেই আমার মনে হয়। শরীয়তপুর লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন, বইটা লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন, অথবা কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান আমাদের অফিসিয়াল নম্বরে 01754896763, এই নম্বরে অর্ডার করে আমাদের যে কোনো বই নিতে পারবেন। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিলেও আপনার ঠিকানায় বই পাঠিয়ে দিবে এই নম্বরে 01754896763। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনার ঠিকানায় বই চলে যাবে। এটা আমি করে দিলাম না, কারণ সবাই পারছেন। এরপর এটা দেখেন, প্রাইমারিতে এখান থেকে ম্যাথ আসে আমি বলছিলাম। দেখেন কোন পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরেজিতে, 42% পরীক্ষার্থী গণিতে ফেল করলো, যদি উভয় বিষয়ে 17% পরীক্ষার্থী ফেল করে কতজন উভয় বিষয়ে পাশ করেছে? এটা আসছিল 2012-তে প্রাইমারিতে। মোহাম্মদ বিশাল সাগর বলছেন বইটাতে কিছু ভুল আছে স্যার। না, ভুল নেই, হয়তোবা দেখা গেল সম্পূর্ণ বইয়ে 1 থেকে 2টা মিস্টেক থাকতে পারে, তাছাড়া আমরা শতভাগ চেষ্টা করেছি যাতে শুদ্ধ হয়। এখন সাম্প্রতিক বিষয়গুলো বরাবরই চেঞ্জ হয়, তখন ওগুলা কিন্তু ভুল ধরা যাবে না, কারণ আপনি যেটা পড়ছেন হয়তো ওইটা চেঞ্জ হয়ে এখন আমাদের বইয়ে যেটা আপডেট ওইটাই অ্যান্সার। বইয়ের মধ্যে ভুল এটা মানা যাবে না, কারণ এই বইটা অনেক মানে চেষ্টা করা হয়েছে সর্বাধিক নির্ভুল করার জন্য। সম্পূর্ণ বইয়ে 1 থেকে 2টা এতগুলা প্রশ্ন আছে, এখানে সব মিলে 3-4 হাজারের উপরে প্রশ্ন আছে, 4-5 হাজার। সেই জন্য বলবো যে বইটার মধ্যে ভুল নেই। বইটার মধ্যে ভুল নেই, 2-1টা হয়তো সম্পূর্ণ বইয়ের মধ্যে, আমি আবারও বলতেছি 1 থেকে 2টা ভুল থাকতে পারে, বাট আপনার জানার মধ্যে আবার ভুল থাকতে পারে যে আপনি এই প্রশ্নের উত্তর এইভাবে জানেন কিন্তু ভুল নেই, এটা মনে রাখবেন। সিলেট পাবেন, হ্যাঁ সামি লাইব্রেরি, তারপরে আছে আপনার পপি লাইব্রেরিতে। এটা সবাই করছেন না? 23 জন সবাই মনে হয় পারছেন, মোটামুটি 23 জন দেখি সবাই। এটা দেখেন কত সহজে, যেহেতু শতকরা বলছে তাহলে 100 মাইনাস প্রথম দুইটার যোগফল, এই যে 52 প্লাস 42 মাইনাস এইটা। এখন এটা ক্যালকুলেশন করে বলেন যে কত আসে। সহজ ব্যাপার, সহজ ব্যাপার। হ্যাঁ ঢাকায় হোম ডেলিভারি মাত্র 60 টাকা, ঢাকায় হোম ডেলিভারি 60 টাকা। আর দেশের যে কোনো জায়গায় কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিলে 50 টাকা চার্জ। ঢাকাতে হোম ডেলিভারি থেকে 60 টাকা, আর দেশের যে কোনো জায়গায় বইটা যদি নেন তাহলে 50 টাকা চার্জ ধরবে। হ্যাঁ এইসব অঙ্ক পানির মতো সহজ। আরেকটা টেকনিক আছে, সবাই একটু শেয়ার করে দিবেন যারা যারা নতুন জয়েন হয়েছেন। আবারও বলতেছি, যারা সর্বাধিক এর মধ্যে থাকবেন তারা কিন্তু 18তম আমাদের যে বই বের হবে, 18তম নিবন্ধনের যে শর্ট সাজেশন বের হবে, ওইটা কিন্তু কাজ চলতেছে, হয়তো 1 মাসের মধ্যে বইটা বের হয়ে যাবে। তারা কিন্তু ওই বইটা গিফট পাবেন, যারা সর্বোচ্চ শেয়ার প্লাস গ্রুপে সবচেয়ে বেশি, পেজে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবেন তাদেরকে। আচ্ছা আমাদের কিন্তু শেষ, লাস্ট একটা আছে, এটা কিন্তু 2012-তে আসছে। দেখি এটা করার পরেই আমরা চলে যাব পরের টাইপে। কোন পরীক্ষায় 85% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, 81% পরীক্ষার্থী রসায়ন শাস্ত্রে এবং 76% পরীক্ষার্থী ওই বিষয়ে পাশ করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী ওই বিষয়ে ফেল করছে? দেখেন একটা অঙ্ক, আপনি বলেন যে অঙ্ক হুবহু কমন আসবে কেন? চেঞ্জ করে দিতেছে ভাই, একই জিনিস সবই এক, খালি ক্যালকুলেশনটা ভিন্ন, সংখ্যাগুলো ভিন্ন, নিয়ম তো একই। দেখেন রিটেনের জন্য আলাদাভাবে করতে হয়, রিটেনের বই আছে। হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেন, দেখি কয়টা শেয়ার হয়েছে আমি একটু দেখে নিই, আর এটার অ্যান্সার আপনারা জানান। না বেশি কিন্তু শেয়ার করেন নাই, একটু দ্রুত শেয়ার করেন সবাই। দেখতেছি প্রায় 1800 জন, শেয়ার হইতেছে 800।
হ্যাঁ 10 জন, এটা সবাই পারছেন। আমরা চলে যাব পরের নিয়মে। এই যে পরের নিয়মটা চলে এসেছে, এটা আমরা দুইটা নিয়মে করবো, একটা আছে সহজ টেকনিক আর একটা আছে বুঝে বুঝে সমাধান। প্রথমে আমি বুঝে বুঝে সমাধানটা, এইটা দেখেন কোন স্কুলের শিক্ষার্থীর 70% বাংলায় 80% গণিতে পাশ করেছে, কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করেছে। দেখেন পাশ করছে, এই দেখেন এই দুইটার মধ্যে পাশ করছে, আবার একটার মধ্যে ফেল করছে, আগেরটার মধ্যে কিন্তু তিনটাই ফেল করছে অথবা তিনটাই পাশ করছে। আবার এখানে দেওয়া আছে যদি উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, মোট শিক্ষার্থীর সংখ্যা চেয়েছে। আগেরটার চেয়ে কিন্তু ভিন্ন। দেখেন এই অঙ্ক করতে হলে আপনি চাইলে যে ব্যঞ্চিত্র আঁকিয়ে করতে পারেন, যে এইভাবে। যারা হায়ার ম্যাথ পড়ছেন 9 10-এ তারা এই অঙ্কগুলো বুঝবেন। যে আমি ধরে নিলাম এটা বাংলা, এটা বাংলায় যারা ফেল করছে, এটা যে তোমাদের ফেল নিয়ে কাজ করতে হবে, যে 10% ওই বিষয়ে ফেল করছে। হ্যাঁ ফেল নিয়ে, যেটা মাঝখানে ওই বিষয়, যেটা এটা ওই বিষয়ে, দেখেন এটা কমন না, এটা হচ্ছে ওই বিষয়ের জায়গা। তো এইটা হইতেছে 10%, আমরা এটা পাইতেছি। আর বাংলায় ফেল, ইংলিশে ফেল, আমরা ফেল নিয়ে চিন্তা করবো। ওই বিষয়ে যেটা দেওয়া থাকবে ওইটা নিয়ে চিন্তা করতে হবে আপনার, উভয় বিষয়ে যেটা দেওয়া থাকবে ওইটা নিয়ে চিন্তা করতে হবে। তারপর আমি সহজ টেকনিকটা শিখিয়ে দিব, যে আগের মতো যেভাবে প্রশ্ন দেখে করবেন একটু বুঝে নেন এটা। তো বলছে 70% বাংলায় 80% গণিতে পাশ করছে। দেখেন 100 জনের মধ্যে 70% বাংলায় পাশ করছে, তাহলে ফেল করছে কয়জন? এই যে 30% ফেল করছে বাংলায়। আবার 100 জনের মধ্যে 80% গণিতে পাশ করছে, তাহলে গণিতে ফেল করছে কয়জন? 20 জন। এগুলো কিন্তু সব ফেলের লিস্ট। 10% উভয় বিষয়ে, মানে এই দেখেন এটা কমন জায়গায় আছে। হ্যাঁ দুইটার মধ্যে কিন্তু এই জায়গাটুকু আছে, এই জন্য এটা কমন জায়গা। আর এই টোটালটা মিলে যে জায়গাটা, এই টোটালটা এইখানে ফেল করছে টোটাল কয়জন? 30 জন। এই যে 10% মিলে এটার সাথে টোটাল ফেল করছে কয়জন? 30 জন। টোটাল ফেল কিন্তু 30 জন। এই 30 জনের ভিতরে কিন্তু 10 জন আছে। হ্যাঁ আবার এই 20 জনের ভিতরেও এই 10 জন আছে। এখন আমি যদি বলি শুধু বাংলায় ফেল করছে কতজন, আমরা কিন্তু এইভাবে করছি, শুধু বাংলায় ফেল করে এই 30 থেকে 10 বাদ দিতে হবে, শুধু বাংলা। ওই বিষয় চিন্তা করা যাবে না, শুধু বাংলাতে। মনে করেন যে 3 জন স্টুডেন্ট আপনাদের ক্লাসে কি করছে, বাংলা এবং ইংলিশ উভয় বিষয়ে ফেল করছে, তার মধ্যে থেকে 2 জন শুধু বাংলায় ফেল করছে, একজন কি করছে বাংলা প্লাস ইংলিশ এই দুইটাই ফেল করছে, আর 2 জন শুধু বাংলায় ফেল করছে, তারা গণিতে ফেল করে। তাহলে আমরা কিভাবে বের করবো 3 থেকে, যে শুধু বাংলায় কয়জন ফেল করছে, 3 থেকে 1 বাদ দিব। এখানেই শুধু বাংলায় ফেল করছে কি, এই 30 থেকে 10 বাদ দেন, তাহলে শুধু বাংলায় ফেল করছে 20 জন। উভয় বিষয়ে ফেল করছে কয়জন? 10 জন, আমরা এটা যেটা দেওয়া আছে। আর শুধু ইংলিশে ফেল করছে সেম ভাবে, এটা থেকে এটা বাদ দেন, এই 20 থেকে 10 বাদ দেন, 10 জন। তাহলে টোটাল ফেল স্টুডেন্ট কতজন দেখেন তো? এই টোটাল ফেল সংখ্যা হচ্ছে 20 10 30 40, মানে টোটাল ফেল করছে 40%। মোট শিক্ষার্থী কতজন? পার্সেন্টেজ হিসাব আসলে মোট শিক্ষার্থী চিন্তা করতে হবে। 100 জনের মধ্যে ফেল করছে কয় পার্সেন্ট? 40%। তাহলে 100 জনের মধ্যে যে 40% পাস ফেল করে, তাহলে পাস করছে কয় পার্সেন্ট? 60%। 100 জনের মধ্যে পাস করছে কয় পার্সেন্ট? 60%। এখন আমাদের মেইন অঙ্ক কোনটা, যে যদি পরীক্ষার্থী 240 জন পাস করে থাকে, তাহলে আমরা দেখতেছি যে কতজন পরীক্ষা দিয়েছে, কতজন পরীক্ষা দিয়েছে। যদি 240 জন পরীক্ষার্থী পাস করে থাকে, তাহলে আমরা বলতে পারি না আমাদের চেয়েছে কি, পাস করছে এতজন, ওই স্কুলে কতজন পরীক্ষা দিয়েছে এটি চেয়েছে না। এখন আমরা বলতে পারি দেখেন যে 60 জন যদি পাস করে, পরীক্ষার্থীর সংখ্যা 100 জন, 60 জন পাস করছে কখন? যখন পরীক্ষার্থীর সংখ্যা কতজন ছিল, পরীক্ষার্থীর সংখ্যা 100 জন থেকে 60 জন পাস করেছে, 60 জন পরীক্ষার্থী হলে পাস করছে 100 জন, একজন পরীক্ষার্থী হলে পাস করছে 60 জন, অর্থাৎ টোটাল পরীক্ষার্থী কত? 240 জন যদি পরীক্ষার্থী হয়, তাহলে কয়জন পাস করবে? এই যে 260 ইন্টু কত, ও 240, সরি এখানে 240, 40 ইন্টু 100, এখানে যদি আমি লিখি একটু, এটা আমি মুছে দিই, মুছে দেওয়ার পরে আপনাদের জন্য ক্লিয়ার হবে যে টোটাল পরীক্ষার্থী না, আমাদের চেয়েছে মোট পরীক্ষার্থী কতজন। তাহলে দেখেন যে 60 জন যখন পাস করে, তখন পরীক্ষার্থী টোটাল পরীক্ষার্থী ছিল কতজন? 100 জন। একজন পাস করলে এই যে 100/60, তাই তো হচ্ছে। অতএব কতজন? টোটাল 240 জন পাস করলে পরীক্ষার্থীর সংখ্যা অবশ্যই বেশি হবে। 100 ইন্টু এই যে 240 ভাগ হচ্ছে 60, 0 0 কাটান, 4 6 24, টোটাল পরীক্ষার্থী ছিল 400 জন। যদি আপনি বুঝে বুঝে করতে থাকেন, অনেকেই বলবেন যে মাথা নষ্ট হয়ে গেছে এরকম করে করতে, এত কঠিন করে করার কিছু নেই। সহজ যে টেকনিকটা বোঝাবো, উপরে লিখবেন মোট পরীক্ষার্থী, এই যে টোটাল পরীক্ষার্থী কত? 240 ইন্টু, যেহেতু বলছে যে ওই স্কুলে কতজন পরীক্ষা দিয়েছে, হ্যাঁ 240, নিচে হবে কি দেখেন 240 জন পরীক্ষার্থী পাস করছে, নিচে হবে যে টোটাল কতজন ফেল করছে। এখানে যেন 70% বাংলায় পাস করছে না, তাহলে ফেল করছে কয়জন? তাহলে 70, 100 থেকে 70 বাদ দেন, 30 জন ফেল করছে। সেম ভাবে এখানে 80% কি
গণিতে পাস করছে, তাহলে ফেল করছে কয়জন? 100 থেকে 80 বিয়োগ দেন 20%। আর উভয় বিষয়ে ফেল করছে কয়জন? 10%। এইটা ইন্টু 100 দ্বারা গুণ করে দেন, অ্যান্সার কিন্তু চলে আসবে। কিভাবে আসে দেখেন, এই যে 240 নিচে হচ্ছে 60 ইন্টু 100। আমরা কিন্তু ওই টেকনিকে যাব না, এটা করবো 4 6 24, এই যে 400। দেখেন কোনটা সহজ লাগছে, আগেরটা নাকি এটা? হ্যাঁ, নিচে সব ফেল, নিচে সব ফেল হবে, আর উপরে মোট সংখ্যা ইন্টু 100 শেষ। নিচে সব ফেল, এটা নিয়ে নিতে হবে। দেখেন আগেরটা সহজ লাগছে নাকি এটা সহজ লাগছে, একটু জানাবেন সবাই। আগের নিয়মটা বুঝে বুঝে, হ্যাঁ, যারা ম্যাথে একটু ভালো তারা আগেরটা বুঝবেন, আর যারা ম্যাথে এত বেশি ভালো না তারা নিচেরটা, মানে আমি এখন যেটা বললাম এটা আমরা কিভাবে করছি বইয়ের মধ্যে, এই যে মোট পরীক্ষার্থী নিচে হইতেছে m প্লাস n মাইনাস বি ইন্টু 100, সূত্রটা এইটা। এই সূত্রের মধ্যে কিভাবে আমরা মিলাবো? 240 ইন্টু এই যে প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল, তাহলে প্রথম বিষয়ে পাস করছে 70, তাহলে ফেল করছে কতজন? যেহেতু পার্সেন্টেজ হিসাব 100 জনের থেকে পাস করছে 70 জন, ফেল করছে 30 জন। সেম ভাবে n মানে দ্বিতীয় বিষয়ে পাস করছে 80%, তাহলে ফেল করছে কয় পার্সেন্ট হবে? 100 থেকে 80 বাদ দেন 20, আর উভয় বিষয়ে তো ফেল দেওয়া আছে সরাসরি, এই যে 10 ইন্টু 100। এখন এইটা ক্যালকুলেশন করলে আসে 400। আবারও বুঝিয়ে দিলাম, বলেন। প্রাইমারিতে 2010 আসছিল এই প্রশ্নটা, এখান থেকে কিন্তু প্রাইমারিতে ম্যাথ আসে, হ্যাঁ, যেহেতু 2022 আসে নাই, 23 আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। একই অঙ্ক দেখেন, কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে, 80% বাংলায় পাস করছে, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। যদি উভয় বিষয়ে 360 জন শিক্ষার্থী পাস করে, তবে স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? 23তম বিসিএস এর প্রশ্ন, সবাই একটু করে ফেলেন এটা। 23তম বিসিএস এর প্রশ্ন। আর যারা পরে জয়েন হয়েছেন অবশ্যই কি করে দিবেন? শেয়ার করে দিবেন সবাই, যারা পরে জয়েন হয়েছেন। শেয়ারের অবস্থা কিন্তু খুব খারাপ, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। নূর আহমেদ অনেকেই তো করে ফেলছেন। রাইমা বলছেন 600, ডালিয়া আহমেদ বলছেন 600, কাইফুর আম্মু বলছেন। আর বইয়ের পৃষ্ঠাতে কি করবেন? বই দেখে কি করে লাভ আছে? আপনি এখান থেকে করেন, এটা বেটার হবে। বইয়ের পৃষ্ঠা খুঁজে লাভ নাই, বইয়ের মধ্যে এগুলো সব আছে। হ্যাঁ, সবাই বলেন যে ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার হলে আমরা পরে চলে যাব। আমরা পরের ক্লাসে চলে যাব। যারা পরে জয়েন হয়েছেন একটু দ্রুত শেয়ার করে দেন, একটু দ্রুত শেয়ার করে দেন। এটা সবাই পারছেন। এখন লাস্ট টাইম এটা করে দেই, এটা কিন্তু 2012-তে আসছিল। দেখেন একই অঙ্ক, কোন স্কুলে জাস্ট এই সংখ্যাটা খালি চেঞ্জ করে দিছে, আর কিন্তু সব সেম। দেখেন আগের মতোই, উপরে হবে কি মোট পরীক্ষার্থী কত? 300, নিচে কত? প্রথম বিষয়ে ফেল, প্রথম বিষয়ে ফেল কত? 70% পাস করছে, তাহলে ফেল করছে কয়জন? 30 প্লাস দ্বিতীয় বিষয়ে দেখেন 80% পাস করছে, ফেল করছে কত? 20 জন, কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করছে, সরাসরি ফেল দেওয়া আছে 10 ইন্টু 100। দেখেন এটা ক্যালকুলেশন করলে কত হয়, এটাই অ্যান্সার। নেটওয়ার্ক যাদের প্রবলেম পরে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। যেহেতু প্রথম ধাপের পরীক্ষা খুব দ্রুত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এজন্য বলবো যে এখন সময় নষ্ট না করে ইনশাল্লাহ ভালোভাবে পড়েন, আর ক্লাসগুলো নিয়মিত করেন, সর্বোচ্চ ভালো করতে পারবেন। তিনি বলছেন যে বই অর্ডার করেছি গত 7 তারিখ, এখনো বই হাতে পাইনি। আপনার ঠিকানাটা হোয়াটসঅ্যাপে দিবেন। বই যদি না পেয়ে থাকেন ঠিকানাটা হোয়াটসঅ্যাপে দিবেন, আমি কথা বলে দেখব। এটা কিন্তু সবাই পারছেন। নেক্সট চলে যাব। এই যে এটা দেখেন, এটা প্রাইমারিতে আসছে 2013-তে, তার মানে এখান থেকে দেখা যায় ঘুরে ফিরে ম্যাথ আসেই। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করে, ঠিক আছে? বলছে যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করছে, যাদের মধ্যে পাস করতে পারেনি তাদের মধ্যে 12 জন অংশগ্রহণ করছে, আর 30 জন অংশগ্রহণই করেনি। তার মানে টোটাল ফেল করলো কতজন দেখেন তো? 12 জন। যারা যারা পাস করতে পারেনি তাদের মধ্যে 12 জন কোর্সে অংশগ্রহণ, মানে 12 জন পরীক্ষা দিয়ে ফেল করছে, আর 30 জন ফেল করছে কিভাবে? পরীক্ষায় দেয়নি, তারা তো আলটিমেট ফেল। তাহলে টোটাল ফেল কতজন দেখেন তো? এই 12 আর 30, টোটাল ফেল হইতেছে 42 জন। টোটাল ফেল করছে এই কোর্সে, টোটাল ফেল করছে 42 জন, কিন্তু এখানে বলছে যে 30% পাস করছে।
30% পাস করছে, তাহলে ফেল করছে কত পার্সেন্ট দেখেন তো। তাহলে মোট পরীক্ষার্থী সবসময় 100% ধরে নিতে হবে, যেহেতু মোট পরীক্ষার্থী দেওয়া নাই 100%। 100%-এর মধ্যে কয় পার্সেন্ট পাস করছে? 30% পাস। তাহলে এইখানে দেখতেছেন, দেখেন 100% থেকে যতগুলো পাস করলো এটা বাদ দিয়ে দিলাম, বাকি থাকে 70%। 70% কি ফেল? এটা বুঝুন, দেখেন 100% টোটাল পরীক্ষার্থী হলে 30% পাস করছে, আর বাকি যে 70% এরা কিন্তু ফেল করছে। এখন পার্সেন্টেজের হিসাবে ফেলের সংখ্যা পাইতেছি 70%, কিন্তু আমরা সংখ্যার হিসাবে পাচ্ছি কত? 42 জন ফেল। দুইটা পরস্পর সমান হবে না? এটাও ফেল, এটাও ফেল। এটা বলতেছে জনের হিসাবে, মানে লোকের হিসাবে বলতেছে 42 জন, কিন্তু পার্সেন্টেজ হিসাবে বলতেছে কত পার্সেন্ট? 70% ফেল। তার মানে 70%-এর মানে কিন্তু এটা আমাদের বলতেছে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা ধরে নিলাম যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কত পার্সেন্ট? 100% বা 100। তাহলে 70% সমান 42 হলে 1% সমান কত দেখেন তো? 42/70। তাহলে আমাদের বের করতে হবে টোটাল পরীক্ষার্থী কতজন অংশগ্রহণ করেছে। টোটাল পরীক্ষার্থী ধরে নিলাম 100% সমান কত? দেখেন 42 ইন্টু 100 নিচে হচ্ছে 70, 00 কাটা 6 7 42। তো টোটাল পরীক্ষার্থী আমরা কিন্তু পেয়ে গেলাম 60 জন। দেখেন এত বড় একটা অঙ্ক কিভাবে সহজভাবে করা যায়। দেখেন কেউ না বুঝলে আমি আরেকবার এটা আলোচনা করব, কোনো সমস্যা নেই, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক যে মুখে মুখে করা যাবে। যে যেহেতু নিচে ফেলের সংখ্যা দেওয়া আছে, তাহলে কত পার্সেন্ট ফেল করছে আর নিচে টোটাল কতটা ফেল করছে। পার্সেন্টেজ সমান ফেল, 1% সমান কত? যেহেতু কোনো সংখ্যা দেওয়া নাই 100%-এর মান আমাদের বের করতে বলছে। এটা এই যে লিজা আক্তার বলছেন স্যার আজকে আপনার শর্ট সেশন বইটি নিলাম বরিশাল আশরাফিয়া লাইব্রেরি বা কলেজ লাইব্রেরিতে, দেখেন পাওয়া যায় কিন্তু বই, খুঁজতে হবে। আরেকবার ওকে, আরেকবার আমি একটু ক্লিয়ার করি এই জিনিসটা, অনেকে বলতেছেন আরেকবার। হ্যাঁ, এটা কি হয়েছে যে একটা মানে কম্পিউটার বিজ্ঞান একটা কোর্স আছে, এই কোর্সে পরীক্ষা হলো। পরীক্ষা কি বলতেছে যে 30% পরীক্ষার্থী পাস করছে। তাহলে টোটাল আমাদের সবসময় মনে করতে হবে পাস করছে 30%, মানে কি 100 জনের মধ্যে পাস করছে 30, তাহলে ফেল করছে কয়জন? 70% ফেল করছে। ঠিক আছে, 30% যদি পাস করে থাকে 70% ফেল করলো। আবার বলতেছে যে জনের হিসাবে দেখেন, যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে ফেল করছে 12 জন, আর যারা পরীক্ষায় দেয় নাই 30 জন, তাহলে টোটাল ফেল কতজন? 12। আর যারা পরীক্ষা দেয় নাই তারাও তো ফেল, টোটাল ফেল করতেছে কত? 12 যোগ 30, 42 জন। তাহলে আমরা বলতে পারি না এখানে পার্সেন্টেজ হিসেবে ফেল করছে কয়জন? 70%। আর সংখ্যার হিসেবে ফেল করছে কত? 42 জন। তো 70% সমান 42 জন, এটা আমরা বলতে পারি। তাহলে 1% সমান কত দেখেন তো? 42/70। তাহলে আমাদের মোট পরীক্ষার্থী আমরা কতজন ধরে নিচ্ছি? 100 জন। এই যে এখানে টোটাল পরীক্ষার্থী কত, এটার মান বের করতে বলছে। তাহলে 100% সমান কত? এই যে 42 ইন্টু 100 নিচে হচ্ছে 70, 00 কাটা 6, টোটাল পরীক্ষার্থী হচ্ছে 60 জন। এটাই অ্যান্সার। ঠিক আছে, এখন যদি প্রবলেম না থাকে আমরা পরের অঙ্কটা চলে যাই। হ্যাঁ, পরের অঙ্কটা আপনারা করেন। এটা একই অঙ্ক 2015-তে আসছে প্রাইমারিতে। দেখেন 13-তে দিছিল, আবার 2015-তে, 22-এ যেহেতু হয় নাই 23-এ আসার সম্ভাবনা খুব বেশি। অঙ্কগুলা এটা করেন আপনারা। 1 নম্বর প্র্যাকটিসটা দেখি কে কে পারেন। উর্মি বলছেন যে 150। থেকে আর কে কে পারেন এটা? শেরপুর জেলায় আমরা দিয়ে লাইব্রেরিতে পাবেন 40% সমান 60, 100% সমান 150। হ্যাঁ পারতেছেন। শুভ উনি সুন্দর করে ফেলছেন। জয়পুরহাটের লাইব্রেরিতে খোঁজ দিলেই পাবেন। সিরাজগঞ্জ পাবেন মনির লাইব্রেরিতে। জানা তারা জিতু বলছেন যে 150। কোশ্চেন দেখা যায় না, কই কোশ্চেন তো দেখা যায়। দেখা যাবে না কেন? আমি তো ভিডিও দেখতেছি, লাইভ ভিডিও। একশো 150 সবাই কিন্তু পারছেন। দেখেন এটা মানে কত সুন্দর এই অঙ্কটা, আগের মতোই বলছে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% শিক্ষার্থী পাস করেছে, যারা পাস করেনি তাদের 15 জন বিদেশ চলে গেছে এবং 45 জন ব্যবসা শুরু করলো। তাহলে টোটাল ফেল করছে কতজন দেখেন তো? 15 আর 42, টোটাল ফেল করলো 60 জন। 15 মানে 15 যোগ 45, 60। আর বলতেছে এখানে পাস করছে 60%, তাহলে ফেল করছে কয় পার্সেন্ট? দেখেন 100 থেকে 60 জন পাস করে ফেলছে, তাহলে ফেল করছে কয় পার্সেন্ট? 40%। এই একই এরাও ফেল করছে, তাহলে 40% যেহেতু ফেল, 40% সমান 60, 1% সমান কত? এই যে 60/40, অতএব 100% সমান কত? দেখেন এই যে 40 ইন্টু 100 নিচে হচ্ছে 40, কাটাকাটি করেন, 00 কাটা
কত 4×15 = 60, তাহলে হচ্ছে 150। এই অঙ্কগুলো অনেকেই পারেন না, মানে পরীক্ষার হলে অনেকেই ভুল করতেন। তো এখন দেখেন যে কত সহজে হয়ে গেল। এরপর আমরা পরের টাইপে চলে যাব, 35তম বিসিএস এর অঙ্ক। ভাইয়া শুধু বাদে কেন বুঝি নাই। পটুয়াখালী হাওলাদার লাইব্রেরি আছে, বগুড়া আছে ইউনিভার্সিটি লাইব্রেরি, আপনি পাবেন। এখানে বলছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বপক্ষ, মানে 12 টাকা দিয়ে পূর্বপক্ষে কি হচ্ছে, 2টি কলা বেশি পাওয়া যাইতেছে। 20% কমছে। কার 20%? এই 12 টাকার 20% কমছে। এই 12 টাকার 20% যে ভ্যালুটা, এই ভ্যালুটা দিয়ে আগের থেকে 2টা কলা পাওয়া যায়। জিনিসটা এইভাবে বুঝতে হবে। 35তম বিসিএস এর প্রশ্ন, যে কলার দাম 20% কমছে। এখন 20% কমে যাওয়া, সে 12 টাকা দিয়ে আগে যে কলা পাইতো তার চেয়ে এখন 2টা কলা বেশি পাচ্ছে 12 টাকায়। মানে আগে মনে করেন, সাপোজ ধরেন আগে পাইতো 10টি কলা, এখন পাইতেছে 12টি, বা আগে পাইতো 5টি, এখন পাইতেছে 7টি, আগে পাইতো যদি 15টি, এখন পাইতেছে 17টি, আগে যদি 2টি পেতো এখন পাইতেছে 4টি, এরকম একটা কথা বলতেছে। তাহলে কমছে কত টাকা? দেখেন যে 12 এর 15%, 20%, কলার দাম কয় পার্সেন্ট কমছে? 20%। কার 20%? 12 এর 20%। দেখেন 12 এর 20% কমছে। এই যে 12 এর 20% যে ভ্যালুটা, এটা দিয়ে 2টা কলা পাওয়া যায় বেশি, এটাই বলতেছে। 12 এর 20% কত? 12 ইন্টু দেখেন 20/100, শূন্য শূন্য কাটা। ওকে, 12 দ্বিগুণে 24। দেখেন গুণটা এইভাবে করবেন, এই পাশে পাশে কাটবেন না। 12 দ্বিগুণে 24, এই যে 24কে আবার 10 দ্বারা ভাগ, 10 দ্বারা সহজে ভাগ করতে পারি না, যেহেতু নিচে একটা শূন্য, 0.1 ঘর বাম দিকে সরবে, তো 2.4। এই যে মানে 2 টাকা 40 পয়সায়, মানে এই টাকায় পাওয়া যাইতেছে কয়টা কলা? 2টা কলা। তার মানে 2টা কলার দাম, এই যে 2টা কলার দাম হচ্ছে এত টাকা, কারণ 2টা কলা বেশি পাওয়া যায় 20%। তো 2টা কলার দাম এত টাকা, তাহলে একটি কলার দাম কত? দেখেন তো, 2.4 ভাগ 2, ভাগ করেন। এই 2 দ্বারা 1কে ভাগ করলে 1, আর 2 দ্বিগুণে 4, তার মানে একটি কলার দাম হচ্ছে, এখানে অ্যান্সার ছিল না। এই যে এখানে কিন্তু অ্যান্সার ছিল না, পরীক্ষার হলে এটা ভুলই ছিল, এটা কিন্তু অ্যান্সার দেওয়া হয় না, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 1.2। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কত? 1.2। তো কে কে এটা বোঝেন নাই বলেন? সহজ জিনিস, যে 12 এর 20% কমছে। 12 এর 20% যে কমলে, 20%-এর 12 এর 20%-এর যে ভ্যালুটা, এইটা দিয়ে পাওয়া যায় 2টা কলা, মানে 2টা কলার দাম ওইটা। তাহলে একটা কলার দাম কত? জাস্ট 2 দ্বারা ভাগ করে দিলে হয়ে গেল। এটা আবার মানে কি বলবো, এটা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, যে বলছে যে কলার দাম 20% কমছে। কার 20%? 12 এর 20%। 12 এর 20% বের করা মানে কি? এই যে 20%, 12 এর 20% বের করেন, 12 ইন্টু এই যে 20/100, শূন্য শূন্য কাটেন। এরপরে কত? 12 দ্বিগুণে 24 ভাগ 10 সমান হইতেছে 2.4। আমাদের বলছে 20% যে আমরা বের করলাম, এই যে 12 এর 20%, এটা দিয়ে পাওয়া যায় 2টা কলা। তার মানে এই টাকা দিয়ে 2.4 টাকা দিয়ে পাইতেছি 2টা কলা। তো আমাদের বলছে একটি কলার দাম কত? তো 2টা কলার দাম যদি এইটা হয়, 2.4 হচ্ছে 2টা কলার দাম, তাহলে একটি কলার দাম কত হবে? 2.4 কে ভাগ করে দেন 1.2। এইটাই, এটা দেখেন যে চাউলের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে 750 টাকায় পূর্বপক্ষে 5 কেজি চাল কম পাওয়া গেল। 750 টাকায়। তো 1 কেজি চালের পূর্ব মূল্য কত ছিল? তো এই অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের, 2018 সালের প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। প্রথমে আমরা আগের নিয়মে, একটু আগে যে নিয়মটা করলাম না, যে ওই নিয়ম দিয়ে আমরা 5 কেজি চাউলের দাম আগে বের করে নেব। কারণ এত টাকা কি হইতেছে? 20% বৃদ্ধি পাওয়াতে। কার 20%? এই যে এটার 20% বৃদ্ধি পাওয়াতে আমাদের কি হইতেছে, যে পূর্বপক্ষে 5 কেজি চাল কম পাওয়া যায়। তো আমরা দেখবো যে এইটার 20% কত? 750 এর 20%, 20/100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, এই যে 150 টাকা। এই 150 টাকায় কি হইতেছে? 5 কেজি চাল কম পাওয়া যায়, তার মানে 5 কেজি চালের দাম হইতেছে 150 টাকা। ঠিক আছে, তাহলে 1 কেজি চাউলের দাম কত? দেখেন 150-কে এই 5 দ্বারা ভাগ করেন, 1 কেজি চাউলের দাম হচ্ছে 30 টাকা। 1 কেজি চাউলের দাম কত টাকা হচ্ছে? 30 টাকা বর্তমানে। বর্তমানে 1 কেজি চাউলের দাম 30 টাকা, এটা বুঝতে হবে। এখন বলছে 1 কেজি চালের আগের মূল্য কত ছিল? 1 কেজি চাউলের আগে, মানে পূর্বে বৃদ্ধি পাওয়ার আগে, 20% বৃদ্ধি পাইছে না, তার আগের মূল্যটা কত ছিল? দেখেন বর্তমানে 1 কেজি চাউলের দাম, এটা কিন্তু সবাই বের করতে পারবো আগের নিয়মে। হ্যাঁ, আমরা দেখলাম যে বর্তমানে 1 কেজি চাউলের দাম 20 টাকা, না 30 টাকা, সরি। আগের মূল্য কত ছিল? দেখেন একটা জিনিস, এই অঙ্কটা কিন্তু একটু টেকনিক্যালি করা যায়। দেখেন বর্তমানে
বৃদ্ধি পাওয়ার পর কয় পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর 20% বৃদ্ধি পাওয়ার পর 1 কেজি চাউলের দাম হয়ে গেছে 30 টাকা। কয় পার্সেন্ট 20% বৃদ্ধি পাওয়ার পর 1 কেজি চাউলের দাম হয়েছে মানে বাড়ার পর হয়েছে 30 টাকা। এখন এর আগে দাম কম হবে না বেশি হবে আগের মূল্যটা দেখেন তো 20% যখন বৃদ্ধি পায় নাই বৃদ্ধি পাওয়ার আগের মূল্য এই 30 টাকার চেয়ে বেশি হবে নাকি কম হবে? অবশ্যই কম হবে। দেখেন 30-এর চেয়ে কম কে আছে এখানে অপশনে? 30-এর চেয়ে কম না এটা 30-এর চেয়ে বেশি, কারণ আগে তো 20% কম ছিল, 20% বৃদ্ধি পাওয়ার পর 30 টাকা হয়েছে, এটাও কিন্তু 30-এর চেয়ে বেশি, এইটা কিন্তু 30-এর চেয়ে বেশি, এইটাই কিন্তু অ্যান্সার হবে 25 টাকা। এখন বলতে পারেন অঙ্ক না করে বললেন কেমনে? কারণ এই যে সিস্টেমটা 20% বৃদ্ধি পাওয়াতে 1 কেজি চাউলের মূল্য হয়ে গেছে 30 টাকা 20%, তাহলে 20% বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল? অবশ্যই এই 30%-এর চেয়ে কম হবে। তো 30% তো 25টা, এই যে এগুলো তো 30%-এর চেয়ে বেশি, বেশি তো হবে না কম হবে। এখন এটা যদি আমরা ম্যাথের মাধ্যমে বের করতে চাই তাও বের করে যাবে। কিভাবে দেখেন এখানে কত 30 টাকা বর্তমানে, তো 20% বৃদ্ধিতে দেখেন তো 20% বৃদ্ধিতে বর্তমান মূল্য যদি 120 টাকা হয়, আগের মূল্য কত ছিল 100 টাকা না? 20% বৃদ্ধিতে বর্তমান মূল্য 120 টাকা হলে আগের মূল্য 100 টাকা, তো বর্তমান মূল্য 1 টাকা হলে আগের মূল্য ছিল 120, বর্তমান মূল্য যদি 30 টাকা হয় 30 টাকা পাইছি না, তাহলে 30 ইন্টু 100 ইন্টু 130 নিচে হচ্ছে 20, 0 3 4 12 এই যে 4 25 100, এই যে 25 টাকা। এটা কিন্তু আমরা এত বড় করে করব না, আমরা ক্রয় মূল্য বের করার টেকনিকটা আমরা পড়ছিলাম মনে আছে যে 1 কেজির দাম 30 টাকা বর্তমানে, আগেরটা মানে কি ক্রয় মূল্য বের করা, ক্রয় মূল্য টেকনিকটা কি ছিল? এই যে বর্তমান মূল্য বা ক্রয় মূল্য, এটাকে মনে করুন ক্রয় মূল্য বের করতে বলছে, মনে করেন যে এটা মনে করেন বিক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য বের করার টেকনিকটা কি ছিল? এইটা ইনটু উপরে কি হবে আগেরটা বের করতে হলে, ক্রয় মূল্য মানে আগেরটা বের করতে হলে 30 ইন্টু 100 নিচে হবে 100-র সাথে যা আছে পার্সেন্টেজ বৃদ্ধি এটা যোগ হয়ে যাবে, 0 0 কাটা, এই যে 3 4 12 4 25 100। আপনি চাইলে এইভাবেও করতে পারেন, অথবা আপনি ক্রয় মূল্যটা যদি আপনার যদি মনে না থাকে, হ্যাঁ আপনি কিভাবে করবেন তাহলে ওইটাও আমি শিখিয়ে দিই সহজ হিসাবে। বর্তমানে 1 কেজি চাউলের দাম 30 টাকা, তাহলে এই যে আগেরটা বা পূর্বেরটা যদি বের করতে বলে, আগেরটা বা পূর্বেরটা, তাহলে এই যে বর্তমান মূল্য ইনটু বা বর্তমান সংখ্যা ইনটু উপরে 100, নিচে যে পার্সেন্টটা বৃদ্ধি পাইছে ওইটা যোগ করে 100 সাথে নিচে লিখবেন, অথবা ক্ষতি যদি হয় তাহলে 100 সাথে এটা বিয়োগ করবেন, অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে 25 টাকা। অনেকভাবে বুঝাইলাম, যার কাছে যেটা সহজ লাগে, বোঝানোর উদ্দেশ্য আছে, এটা নিয়ে অনেক অঙ্ক আছে। এই যে প্রাইমারিতে আসছে দেখেন 2022-এর প্রশ্নটা অনেকবার বুঝাইছি ভাইয়া। হ্যাঁ অপশন দেখলেই বোঝা যায়, এটাও আমি বুঝিয়ে দিয়েছি, তারপর আমি ম্যাথও বের করে দিয়েছি কয়েকবার। এটা কিন্তু 2022-এ আসছে প্রাইমারিতে, দেখেন আহামরি কঠিন অঙ্ক আসে তা কিন্তু না। 15% বৃদ্ধি পেয়ে এত টাকা হলে পূর্ব বেতন কত ছিল? পূর্ব বেতন বের করার সিস্টেম আগে বুঝাইলাম না, পূর্ব বেতন বের করার সিস্টেমই হচ্ছে যে বর্তমান বেতন কত 5750 ইন্টু উপরে হবে কত 100, আর 15% বৃদ্ধি পাইছে 100 সাথে এই 15 যোগ করেন, শেষ। এখন দেখেন এটা 5 বার যায় 0, তাহলে আগে বেতন কত ছিল? এই যে 5000 টাকা। আগে যে জিনিসটা আমরা শিখালাম ওইটা দিয়ে দেখেন আপনার কি কাজে লাগতেছে, কত সহজে টেকনিকটা, এটা টেকনিক, এইটা এত কিছু বোঝার দরকার নাই। আগের বেতন বা পূর্বের সংখ্যা বা আগের সংখ্যা যদি বের করতে বলে সহজ হিসাব, এই যে সংখ্যাটা দেওয়া থাকবে এইটা ইনটু উপরে 100 হবে সব সময়, আর নিচে যে পার্সেন্টেজটা বৃদ্ধি পাইছে এটা 100-র সাথে যোগ করে নিচে লিখতে হবে, 100-র সাথে 15 যোগ করলে 115, এটা কাটাকাটি করেন 5 বার যায়, একটা শূন্য আছে তার মানে 50, তার মানে 5000। এক টেকনিকে সব করবো এখন। হ্যাঁ 5000 টাঙ্গাইল পাবেন, বইমেলা লাইব্রেরি, তারপর আছে স্টুডেন্ট লাইব্রেরি, ছাত্রবন্ধু লাইব্রেরিতে পাবেন। এরপরে দেখেন একই অঙ্ক আছে, দেখি এটা কে কে পারেন। এটা আসছে 15তে প্রাইমারিতে, যে কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা 15% বাড়ে বা বৃদ্ধি পায়, বছর শেষে লোক সংখ্যা এত হলে বছরের শুরুতে মানে কি পূর্বে বা আগে লোক সংখ্যা কত ছিল এটা বের করেন, এইটা বের করেন। এগুলা করতে কিন্তু অনেকে আগে ভয় পেতেন, আজকে দেখেন করতে পারেন কিনা। আমার ফোনে চার্জ নেই, আমি কেমনে বান।
দেখেন এটা কে কে পারেন দেখি। এটা সহজ হিসাব কিভাবে করলাম, যেহেতু আমাদের শুরুতে আগে বা পূর্বে যাই বলুক, তো আমাদের এই যে টোটাল যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা লিখবেন, এইটা ইনটু উপরে কি হবে, উপরে সব সময় 100, ফেরত যাইতে হলে সব সময় উপরে 100, বা ক্রয় মূল্য বের করার টেকনিক যেটা ছিল উপরে 100, নিচে হইতেছে 15% বাড়ে, তাহলে 115। আমরা জানি কত, 6 15 কত 90, এই যে 6 শূন্য, তার মানে পূর্বের লোক সংখ্যা ছিল কতজন, 6000 ছিল। ওকে, ক্লিয়ার? আশা করি যে ক্লিয়ার সবার। পরের টেকনিকে চলে যাব, পরেরটায়। এটা দেখেন, একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধির হার 5%, জনসংখ্যা বৃদ্ধির হার 5%। বর্তমান জনসংখ্যা এত হলে 1 বছর আগে, আগে মানে কি পূর্বে জনসংখ্যা কত ছিল, এটা করেন যে একটি মহল্লায় জনসংখ্যা বৃদ্ধির হার 5%, এক মহল্লায় বর্তমান জনসংখ্যা এতজন হলে 1 বছর আগে কত ছিল, এটা করেন দেখি কে কে পারেন। সবাই একটু এটা করবেন দ্রুত। আজকে কিন্তু শেষ ক্লাস, পার্সেন্টেজের শেষ ক্লাস আজকে। আশা করি যে সবাই হয়ে গেছে, কারণ এটা হওয়ার কথা। দেখেন এটা কি হয়েছে, যে আমাদের আগের জনসংখ্যা বের করতে বলছে, টোটাল জনসংখ্যা কতজন বর্তমানে, এই যে 2205, আগেরটা বের করতে হবে, তাহলে উপরে 100, নিচে কত, এই যে এই 100 সাথে 5 যোগ করলে 105। এখন কাটাকাটি করলে সরাসরি যদি কাটাকাটি করেন তাহলে কিন্তু এটা 21 বার যাবে, ভেঙে ভেঙেও করতে পারেন, তাহলে হচ্ছে 2100। এটা ছিল। হ্যাঁ, পরেরটা চলে যাই আমরা। এই যে এটা 13 নম্বর, প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে, 3% মারা যায়। 1 বছরে ওই শহরে 400 লোক বাড়লে ওই শহরে মোট লোক সংখ্যা কতজন? মোট লোক সংখ্যা আমাদের কিন্তু মোট দেওয়া নাই, মোট লোক সংখ্যা যেহেতু পার্সেন্টেজ সবসময় 100% বা 100, মোট লোক সংখ্যা আমাদের 100% ধরে দেবো। পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে মোট যে জিনিসটা বা ক্রয় মূল্য বলেন বা শুরুতে কত ছিল, এই জিনিসগুলো 100% হয়। হ্যাঁ, আমাদের দেখেন তো কি বলছে, শহরের লোক সংখ্যা এতজন, 7% জন্মগ্রহণ করতেছে, মারা যাইতেছে 3%। তাহলে দেখেন, জন্মগ্রহণ করতেছে 7%, মারা যাইতেছে 3%, বৃদ্ধি পাইতেছে কয় পার্সেন্ট? 4% বৃদ্ধি পাইতেছে 1 বছরে। যে 1 বছরে কয় পার্সেন্ট বৃদ্ধি পায়? 4%। পার্সেন্টেজের হিসাবে কিন্তু 4% দেওয়া আছে, কিন্তু আমাদের এই যে সংখ্যা হিসাবে কত দেওয়া আছে? 400 জন। বলতেছে 1 বছরে 4% বৃদ্ধি পায় পার্সেন্টেজ হিসাবে, কিন্তু সংখ্যা হিসাবে দেওয়া আছে 400 জন। তার মানে কি 4% এর মানে 400, কারণ পার্সেন্টেজ হিসেবে 4%, কিন্তু লোক সংখ্যা হিসেবে বৃদ্ধি পাইতেছে কয়জন? 400 জন। তার মানে 4% সমান 400, 1% সমান কত হয়েছে? 400/4। আমাদের টোটাল কত মোট চেয়েছে, মোট কত? 100% সমান কত? এই যে 400 ইন্টু 100। এইভাবে করছেন কিনা কোন আমি জানি না, তবে আমরা চেষ্টা করতেছি আপনাকে সবচেয়ে সহজে করার জন্য। এটা 4 1 2টা 0, তার মানে কত হইতেছে টোটাল? 10,000। দেখেন 100 কে 100 দ্বারা গুণ করলে কত হয়? 10,000। এই যে 10,000 টোটাল জনসংখ্যা কিন্তু এটা। বলেন কে বুঝেন না এটা বলেন। সবাই একটু শেয়ার করবেন। আর যারা এখনো এই শর্ট সাজেশন বলেন আমাদের জব ম্যাথ জব ইংলিশ বইটা সংগ্রহ করেন নাই, অবশ্যই সংগ্রহ করে নেবেন। এই বইটা কিন্তু যারা নিয়েছেন তারাই বলতে পারবেন যে কতটি স্পেশাল ভাবে করা হয়েছে। প্রাইমারি শর্ট সাজেশন, মডেল টেস্ট 12টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট, আর এমনি শর্ট যা যা পড়তে হবে আপনাকে পরীক্ষার আগে, ইনশাল্লাহ হাতে নিয়ে দেখবেন। হ্যাঁ ক্লিয়ার, সবার মোটামুটি ক্লিয়ার। আমরা পরেরটা চলে গেলাম, ঠিক আছে। এরপরটা দেখেন, আগেটা যারা বুঝেন এটা দেখেন, এটা প্রাইমারিতে আসছে, বলছে এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। দেখেন 5% আয়কর দেন, তিনি এত টাকা আয়কর দিলে, দেখেন এইটাও আয়কর এইটাও আয়কর, দুইটাই না। 5% বলতেছে আয়কর দেন, এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে, কিন্তু টাকার হিসেবে সে কত টাকা দিচ্ছে? 600 টাকা দিচ্ছে। এই আয়করটা, এখানে কিন্তু অন্য কোনো কিছু নাই। আয়কর দিতেছে 5%, কিন্তু টাকার হিসেবে বলতেছে এটা 600 টাকা। 5% এর মান হচ্ছে কত? 600। তাহলে মোট কত হয়? যে মোট কত, মোট আয় কত? সব সময় মোটটা 100% হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বলছিলাম যে পার্সেন্টেজের ক্ষেত্রে সব সময় অরিজিনাল মোট বা ক্রয় মূল্য
বা বছরের শুরুতে ওইটা 100% হয়। তাহলে 5% সমান 600 হলে 1% সমান কত দেখেন 600/5। তাহলে আমাদের বের করতে হবে মোট, যেহেতু বলছে 100% সমান কত, দেখেন 600 ইন্টু 100, নিচে হচ্ছে 5, এই যে 5 20 এইটা, তাহলে 6 দ্বিগুণে 12, টোটাল হচ্ছে 12,000। দেখেন কেউ বুঝেন নাই এমন আছেন কিনা? আর যারা এখনো শেয়ার করেন একটু দ্রুত শেয়ার করে দেবেন। পোলাপান কিন্তু এতটা আগ্রহী না। আমি একটা জিনিস দেখলাম যে পরীক্ষার ডেট হয়ে গেছে কিন্তু পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ নাই, পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ আমি পাচ্ছি না। হ্যাঁ ক্লিয়ার। এই অঙ্কগুলো এইভাবে করবেন, পার্সেন্টেজের অঙ্কগুলো আসলে এইভাবে করবেন, সবচেয়ে বেটার হবে। এই যে একটা অঙ্ক আছে দেখেন 2014 ছিল, এক ব্যক্তি শেয়ার ব্যবসায় এত টাকা বিনিয়োগ করলেন, শেয়ার প্রতি লভ্যাংশ হিসেবে তার আয় 9 টাকা, মানে প্রত্যেকটা শেয়ারের জন্য 9 টাকা করে সে লাভ পায়। 100 টাকা অভিহিত মূল্য শেয়ারের বাজার দর, দেখেন প্রতিটি শেয়ারের, অত কিছু চিন্তা করা দরকার, প্রতিটি শেয়ারের দাম 150 টাকা, মানে সে এত টাকা দিয়ে শেয়ার কিনলেন। একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ টাকা দিয়ে সে শেয়ার কিনছে। প্রতিটা শেয়ারের মূল্য হইতেছে 150 টাকা। তাহলে মোট কয়টা শেয়ার কিনছে আমরা এটা বের করতে পারবো না? টোটাল যত টাকা দিয়ে শেয়ার কিনলো, আমরা আপনাকে যদি বলি যে একটা কলমের দাম 5 টাকা, একটা কলমের দাম 5 টাকা, আপনাকে 20 টাকা দেওয়া আছে, আপনাকে 20 টাকা দেওয়া আছে, 20 টাকা আপনি কয়টা কলম পাবেন? আপনি কি করবেন? 20 কে 5 দ্বারা ভাগ করবেন, টোটাল 4টা। এখানে কিন্তু এই কাজটা করছি। টোটাল 9 লক্ষ টাকা নাকি 90 লক্ষ, 1 2 একক দশক শতক হাজার অযুত 9 লক্ষ টাকা সে বিনিয়োগ করলো। বিনিয়োগ করে সে বলতেছে যে প্রত্যেকটা শেয়ারের মূল্য 150 টাকা হলে টোটাল আগে সে কয়টা শেয়ার কিনতে পারলো এটা আমাদের বের করতে হবে। এই 0 কাটা, এই যে 6 15 90, এটাও কাটা, তার মানে 6000টি শেয়ার যে সে কিনেছে, টোটাল শেয়ার কিনছে কয়টা? 6000। আমাদের বলতেছে প্রত্যেকটা শেয়ারে 9 টাকা করে লাভ হয়। টোটাল শেয়ার কয়টা? 6000 শেয়ার। দেখেন টোটাল শেয়ার হইতেছে 6000, আর প্রত্যেক শেয়ারে একটা শেয়ারে লাভ হইতেছে 9 টাকা করে। তাহলে 6000 শেয়ারে তার কত টাকা লাভ হবে? তাহলে 6000 ইন্টু 9, তাই তো হবে, কারণ একটাতে লাভ করতেছে 9 টাকা, তাহলে 6000 লাভ করবে কত? 6000 ইন্টু 9, 6 9 এই যে 54,000 টাকা। দেখেন সহজ লাগে কিনা একটু বলবেন যে টোটাল কত টাকা সে লাভ করবে? 54,000 টাকা। দেখে মনে হয়েছিল অনেক কঠিন, আসলে কিন্তু কঠিন না। যারা এখনো শেয়ার করে নাই দ্রুত শেয়ার করবেন। এটা আসেন 42তম বিসিএস এর প্রশ্ন, একদম রিসেন্ট প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ ম্যাথ শর্টকাট আছে, এমনি জাকির হোসেন বলছেন যে হ্যাঁ যে এটার মধ্যে ম্যাথ শর্টকাট আছে কিনা? হ্যাঁ অবশ্যই শর্টকাট আছে, আমরা যে শর্টকাট গুলো করাই এটার মধ্যে পাবেন, কিন্তু জব ম্যাথে বেশি পাবেন শর্টকাট। এখানে বলা আছে আপনার মোবাইল ফোনের মাসিক বিল 420 টাকা, যদি 1 বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরো 6 মাস পর 20% বৃদ্ধি পায়, তাহলে 18 মাস পর আপনার বিল কত আসবে? একটা জিনিস খেয়াল করেন যে এইখানে কি হয়েছে, দুইটা পার্সেন্টেজ আছে না, যে বৃদ্ধি পাইতেছে, দুইটা পার্সেন্টেজ আসলে কত বৃদ্ধি পাইতেছে আমরা ওইটা তো বের করতে পারি না? a প্লাস বি, এ বি বাই 100, মনে আছে কিনা এই সূত্র দিয়ে? দুইটা পার্সেন্টেজ যদি বৃদ্ধি পায় বা একটা কমতেছে একটা বাড়তেছে, তাহলে আমরা এই সূত্র ইউজ করি। এখানে দেখেন দুইটাই বৃদ্ধি পাইছে, তার মানে দুইটাই প্লাস, এইটাও প্লাস এইটাও প্লাস। আমরা এ এর মান ধরে নিলাম 10%, বি এর মান ধরলাম 20%, তাহলে এ 10 ইন্টু বি এর মান 20, নিচে হচ্ছে 100। আসলে টোটাল কত পার্সেন্ট বৃদ্ধি পাইতেছে আমরা এইটা বের করবো, ঠিক আছে? টোটাল কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে। তো এই 0 0 0 0 কাটেন, এখানে 10 30 আর এখানে হচ্ছে 2, টোটাল হচ্ছে 32% বৃদ্ধি পাইতেছে। কয় পার্সেন্ট? 10% আর 20% বৃদ্ধি পাইতেছে, মানে কি টোটাল বৃদ্ধি পাইতেছে 32%। কার 32%? এইটার, এই 420 এর টোটাল বৃদ্ধি পাইতেছে কয় পার্সেন্ট? 32%। দেখেন 32%, তাহলে 420 ইন্টু 32% মানে কি? তো 32/100। এখন আপনি এই 0 দিয়ে এটাকে আমরা কেটে দিতে পারি। ওকে, 32 দিকে কত? 64 4, হাতে থাকে 6, তাহলে ওই 32 কে আবার 4 দিয়ে গুণ করেন, 4 দুগুণে 8, আর হাতে 6 না, 4 দুগুণে 8, তাহলে 32 কে যদি 4 দিয়ে গুণ করি দেখেন কত হয়তো? 32 কে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 4 16, মিলতেছে কি? এরকম হচ্ছে কেন? 42 ইন্টু 32, সরাসরি যদি গুণই করে ফেলি সমস্যা নাই, 4 8, এখানে হচ্ছে কত? 6, আর এখানে হচ্ছে কত? 3 4 12, তাহলে কত হচ্ছে? 4 4 3 1, 1344। এটাকে এটা দ্বারা গুণ করলে এরকম হচ্ছে 1344, আর নিচে একটা 10 ছিল, এই যে 10 দ্বারা যদি ভাগ করেন তাহলে এখানে একটা দশমিক চলে আসবে, 134.5 বৃদ্ধি পাইতেছে কত? এই যে এইটা দেখেন
কত টাকা তাহলে বাড়লো? তার একবার 10%, আরেকবার 20% বৃদ্ধি পাওয়ার ফলে তাকে টোটাল কত বেশি দিতে হবে? আগে দেওয়া লাগতো 420 টাকা, এখন তাকে আরো 134.4 টাকা বেশি দিতে হবে। এই জন্য কিন্তু টোটাল বিল তাকে কত দিতে হবে দেখেন, সবাই কিন্তু বলে ফেলছেন যে 554 এই যে 40 টাকা টোটাল, তাকে এত টাকা বেশি দিতে হবে। কার? 420 এর কত পার্সেন্ট? টোটাল কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 420 এর বৃদ্ধি পাইছে টোটাল 32%। অথবা চাইলে এই অঙ্কটা এইভাবে করা যায়, এই যে 420 ইন্টু 10% প্রথমে বৃদ্ধি না 110/100, আবার কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 20%, তাহলে 120/100। এটা ক্যালকুলেশন করলেও একই কিন্তু অ্যান্সার আসবে। এটাও যদি ক্যালকুলেশন করেন ওই একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একই অ্যান্সার আসবে। তারপরে চলে যাই আমরা, এক ব্যক্তি তার আয়ের এত অংশ ব্যয় করেন। একটু খেয়াল করবেন যে আয়ের কত অংশ ব্যয় করতেছে। এই যে এই ধরনের অঙ্ক আসলে একটু সহজভাবে করতে গেলে সুবিধা হয়। দেখেন আয়ের এত অংশ ব্যয় করে, মানে আয়টা বড় হবে না ব্যয়টা বেশি হবে? বলেন, আয়ের চেয়ে তো ব্যয় আর বেশি করতে পারবে না। এই জন্য এখানে এই ধরনের অঙ্ক আসলে বড়টা আয় হয়, ছোটটা ব্যয় হয়। এই ধরনের অঙ্ক আসলে আপনি মনে করবেন, তাহলে আয় করতেছে মনে করেন যে 4 টাকা, ছোটটা হবে ব্যয়। এই যে ব্যয়, ব্যয় করতেছে কত টাকা? 3 টাকা। এটা মানে ভগ্নাংশ টাইপের অঙ্ক এইভাবে ধরে নিলে সবচেয়ে সহজ হবে। আয় করতেছে 4 টাকা, ব্যয় করতেছে 3 টাকা। তার সঞ্চয় আয়ের শতকরা হার কত? সঞ্চয় আয়ের শতকরা হার কত? তো দেখেন সঞ্চয় করতেছে, আয় করতেছে 4, ব্যয় করতেছে 3, তাহলে সঞ্চয় করতেছে কয় টাকা? 1 টাকা। এখন বলছে সঞ্চয় আয়ের শতকরা কত? সঞ্চয় আয়ের তার শতকরা কত? দেখেন তো, সঞ্চয় আয়, তার মানে সঞ্চয় থাকবে উপরে, সঞ্চয়টা আমাদের চেয়েছি, যে জিনিসটা চাই ওইটা উপরে। আর কার সাপেক্ষে চাইছে? আয়ের সাপেক্ষে। তার আয় কত? আয় আমরা ধরে নিলাম 4 টাকা, তাহলে আয় এইটার চাইছে শতকরা, মানে 100 দ্বারা গুণ, এই যে 25%, 25 টাকা। দেখেন এটা বুঝেন নাই কিনা? এইটা এই ধরনের অঙ্ক আসলে যে আয় ব্যয়, এখানে ভগ্নাংশ আকার থাকলে বড়টাকে ধরে নেবেন আয়, ছোটটাকে ব্যয়। তার মানে এটা আয়, এটা ব্যয়। তাহলে সঞ্চয় করতেছে কয় টাকা? 1 টাকা। কয় টাকায়? দেখেন তার আয় কয় টাকা, কয় টাকার উপরে? আয়ের সাথে চাইছে না, 4 টাকার মধ্যে সঞ্চয় করতেছে 1 টাকা। আমাদের বলছে শতকরা কত সঞ্চয়, এই যে 100 দ্বারা গুণ, এই যে 25 টাকা সঞ্চয়। এইভাবে করবেন সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, টেকনিকগুলো বারবার করলে মনে থাকবে। এরপর বলছে চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় এত টাকার, চালের বর্তমান মূল্য এত টাকা হলো, চালের শতকরা কত বৃদ্ধি পেল? দেখেন তো, এত টাকার চাল কিনে লাগতেছে এত টাকা দিয়ে, তার মানে এখানে কত টাকা বৃদ্ধি পাইছে? দেখেন তো, এই 1250 থেকে 1000 বাদ দিলে 250 টাকা বৃদ্ধি পাইছে। আমাদের বলছে চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল, এই বৃদ্ধিটা আপনাকে সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। কত টাকা বৃদ্ধি পাইছে? আসলে 250 টাকা আমরা বলতে পারি না, যে কত টাকা বৃদ্ধি পেল, শতকরা কত বৃদ্ধি পেল, শতকরা কত বৃদ্ধি পেল, বৃদ্ধি পাইছে কত? 250। এইটার সাথে চাইছে শতকরা, এই জন্য শতকরা গুণ। জিনিসটা খেয়াল করতে হবে যে শতকরা কত বৃদ্ধি পেল, তো শতকরা 250, এটা লিখে ফেললাম, শতকরা 250। কার সাপেক্ষে চেয়েছে? তো কার মানে কত টাকা বৃদ্ধি পাইছে? 1000 টাকায় বৃদ্ধি পাইছে না, এই জন্য 1000টা নিচ্ছে। কত সহজভাবে করা যায় যে শতকরা কত বৃদ্ধি পেল, শতকরা যা বৃদ্ধি পেল ওইটা উপরে লিখতে হবে 250 × 100। নিচে কার থেকে বৃদ্ধি পাইছে? মূল কোন টাকাটা 1000 টাকায় বৃদ্ধি পেয়েছে, এই 0 0, এই 0 0 কাটেন, এই 0 0 কাটেন, টোটাল বৃদ্ধি পাইতেছে কয় পার্সেন্ট? এই যে 25, আমাদের কিন্তু 25 চলে এসেছে। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলে যাব। এগুলো কিন্তু অনেকেই ভুল করেন পরীক্ষার হলে। এরপরে আছে যে হেলালের মাসিক আয় এত টাকা, ব্যয় এত টাকা, তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত? এই যে এটা কিন্তু বুঝতে হবে। মাসিক কি কি চেয়েছে? মাসিক ব্যয়, আয় এত ব্যয় এত, দুইটা তো দেওয়াই আছে। তার মাসিক ব্যয় আয়ের শতকরা কত? দেখেন তো, মাসিক ব্যয় আয়ের শতকরা কত, ব্যয় কত? ব্যয়টা আমাদের চেয়েছে, তাহলে ব্যয়টা কিন্তু পুরো হবে। ব্যয় কত? 2940। কার সাপেক্ষে চেয়েছে? আয়ের। আয় হচ্ছে কত? 4200। যেহেতু শতকরা চেয়েছে 100 দ্বারা তো গুণ হবেই, এটা বুঝতে হবে। এখন কেটে দেন তো, এই 0 0, এই 0 0 কেটে যদি দেই, এখন 42 দ্বারা এটাকে কাটাকাটি করেন, 42 দ্বারা কাটাকাটি করলে দেখি তো 7 × 14, তার মানে 7 0, এই যে 70%। এখানে কিন্তু কিচ্ছু করা লাগলো না, যা ছিল আমরা কিন্তু যে জিনিসটা চাবে ওইটা উপরে হবে, শতকরা থাকলে 100 গুণ হবে, আর নিচে হইতেছে কার সাপেক্ষে চাইতেছে? এই যে আয়ের সাপেক্ষে চাইতেছে। আয়টা কত? এটা সহজ হিসাব। আরো অসংখ্য বাবা, আর তো অনেক অঙ্ক আছে। এইটা দেখেন, এই অঙ্কটা প্রাইমারিতে আসছে 2010-এ, যে একটি পাঠ্য বই প্রকৃত মূল্যে শতকরা 20 ভাগ মূল্যে 72 টাকা বিক্রি করা হলো। তো বইটির
প্রকৃত মূল্য এখানে খেয়াল করবেন, শতকরা 90 ভাগ মূল্যে 72 টাকা। মানে একটা বই মনে করেন যে লিখে আসছে 100% মূল্য দেওয়া আছে কত টাকা, 100% মূল্য একটা লিখে রাখছে, তো ওইটা 90 ভাগ মূল্যে বিক্রি করলো, মানে 10% তাকে ছাড় দিল, যা লেখা ছিল তার থেকে 10% ছাড়ে 90 ভাগ মূল্যে। 90 ভাগ মূল্যে মানে 90, শতকরা 90 মানে 90% বিক্রি করছে। 90% বিক্রি করার পরে দেখেন 90% সে কত টাকায় বিক্রি করলো, 72 টাকা। 90% বলতেছে কিন্তু জিনিসটার মূল্য কত আসলো, 72 টাকা। তার মানে 90% সমান 72, তাহলে 1% সমান কত হবে দেখেন তো, যে 72/90। তার মানে বলছে যে বইটির প্রকৃত মূল্য কত, প্রকৃত মূল্য যাই বলো এটা 100% বের করতে হবে। হ্যাঁ, তাহলে 100% কত, তাহলে আমাদের বের করতে হবে কত, 100% কত, 72 × 100, নিচে হইতেছে 90, 00 কাটা 8 নং 72। তার মানে দেখেন বইটির মূল্য লেখা ছিল কত টাকা, 80 টাকা, সরি 80 টাকা। সে 90 ভাগ মূল্যে মানে 10% ছাড়ে বিক্রি করছে, 10%, এই যে 80 টাকার জিনিস সে কি করছে 90 ভাগ মূল্যে, মানে কি 10% ছাড় দিচ্ছে। দেখেন 80 এর 10% কত, আপনি দেখবেন ওইটাই পাবেন, এই যে 80 × 10/100, কাটাকাটি করলে কিন্তু এই যে 00 কাটা 00, 8 টাকা ছাড় পাইছে। তার মানে 80 টাকার জিনিস সে 8 টাকা ছাড়ে কত টাকা বিক্রি করছে, ওই যে 72 টাকা বিক্রি করছে। মিলতেছে কিনা, মানে নিচের দিক থেকে আসলেও কিন্তু আপনি মিলাতে পারবেন, অপশন থেকেও কিন্তু আপনি মিলাতে পারবেন। আর মনে 2-3টা অঙ্ক আছে, শেষ করে দেবো আজকে। একটু ওয়েট করেন। হ্যাঁ, এই যে এটা কিন্তু আমরা করছি যে পাঠ্য বইয়ের, এটা আমরা করছিলাম। পরের অঙ্কটা দেখেন, একই অঙ্ক, এটা কি বলছে, এটা বলছে যে জাহিদ 10% কমিশনে, খেয়াল করেন, জাহিদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানদারকে 72 টাকা বিক্রি করা হলো, বইটির প্রকৃত মূল্য কত। আগের এটাই না, 10% কমিশনে মানে কত, 100 টাকা 100% লেখা ছিল, ওইটা 10% কমিশন দেওয়ার পরে 90% হয়েছে। তার মানে 90%, শতকরা 90 টাকায় বিক্রি করায়, শতকরা 90% বিক্রি করাতে তার 72 টাকা। আগের মতোই না, এই যে 90%-এর দাম, 90% সমান কত, 10% কমিশন দিছে, 10% কমিশন দিচ্ছে। তার মানে কি 90% সে বিক্রি করছে, 100%-এর জিনিস 100% মূল্য দেওয়া ছিল, ওইটা 90%-এ বিক্রি করছে, 90%-এর মূল্য 72। তাহলে 1%-এর মূল্য কত, যে 72/90, অতএব 100%-এর মূল্য কত দেখেন তো, এই যে 72 × 100, নিচে হচ্ছে 90, 00 কাটা 8 নং 72, এই যে 80 টাকা। আগেরটা আর এটা একই, দেখেন একটু চেঞ্জ করছে, বলছে 10% কমিশন, আর ওইখানে সরাসরি বলা ছিল 90 ভাগ মূল্যে, একই অঙ্ক। এই যে আমাদের লাস্ট অঙ্কটা আছে যে যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যদের মধ্যে 9 জন মহিলা হয়, তাহলে সদস্যের কত ভাগ পুরুষ, মানে শতকরা কতজন পুরুষ, এটাই বলা আছে। 12 জনের মধ্যে দেখেন, 12 জনের মধ্যে মহিলা হইতেছে 9 জন, 12 জনের মধ্যে 9 জন মহিলা, তাহলে পুরুষ কতজন হবে, তাহলে 12 - 9, এই যে 3 জন হচ্ছে পুরুষ, 12 জনের মধ্যে 3 জন পুরুষ। আমাদের বলছে কত ভাগ পুরুষ চেয়েছে, তাই না, পুরুষ যেহেতু চাইছে পুরুষটা উপরে থাকবো, কার মধ্যে, টোটাল 12 জনের মধ্যে 3 জন পুরুষ, তো শতকরা কত, যেহেতু পার্সেন্টেজ আছে এখানে দেখেন অ্যান্সারে পার্সেন্টেজ আছে, তাহলে আমরা 12 জনের মধ্যে পুরুষ 3 জন, শতকরা কত, তো এই যে 3 × 4 = 12, 4 × 25 = 100, এই যে 25 জন, টোটাল 25%, টোটাল পুরুষের সংখ্যা কতজন, 25%। মোটামুটি এই পর্যন্তই আজকের ক্লাস হবে। বলেন যে ক্লিয়ার কিনা সবার, হ্যাঁ সবাই তো করতেছেন। হ্যাঁ, মেয়ের সংখ্যা হলে 75% হতো, যদি বলতে হচ্ছে কতজন, মানে মেয়ের সংখ্যা কতজন, কত ভাগ মেয়ে, তখন কিন্তু আমরা বলতাম যে 12 জনের মধ্যে মেয়ে হইতেছে কতজন, 9 জন, তো শতকরা কত, দেখেন আমরা এখানে করতে পারতাম, এভাবে করলে এখন কতজন হয় আপনি এখান থেকে বের করতে পারতেন, যে শতকরা কতজন মেয়ে আছে, বের করা যায় না, 4 × 25 = 100, 3 × 4 = 12, 3 × 3 = 9, এই যে 75% মেয়ে, এভাবে কিন্তু বের করে নিতে পারতেন। 75% যদি মেয়ে হয় তাহলে পুরুষ কত পার্সেন্ট হবে, 75 থেকে এই যে 100 থেকে 75% বিয়োগ দেন, এই যে 25% পুরুষ, এইটাও কিন্তু হতো। ঠিক আছে, মোটামুটি শেষ, আপনি পার্সেন্টেজ থেকে যা করালাম এগুলোর বাইরে আসবে না। হ্যাঁ, আর আমরা নেক্সট দিন আমরা করাবো লাভ ক্ষতি, লাভ ক্ষতির থেকে হয়তো 2টা বা 3টা ক্লাস হবে, লাভ ক্ষতির পরে আমরা চলে যাব ঐকিক নিয়ম, ঐকিক নিয়মে অনেকেরই সমস্যা, মোটামুটি এরপর আমরা শর্ট সেশন শুরু করব।
আর যারা এখনো শেয়ার করেন নাই, ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। আর প্রাইমারি শর্ট সাজেশন বইটি অবশ্যই অবশ্যই হাতে নিয়ে দেখবেন, কিনতে হবে না, হাতে নিয়ে দেখবেন, যে ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে সমস্যা নেই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর ক্লাসটা কেমন হলো অবশ্যই তো জানাবেন। আপনাকে এই টেকনিকগুলো মনে রাখতে চাইলে আপনাকে কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন যে আমার চেয়ে ভালো পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।